নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও এখন ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেটির নাম দর্পণ। লেখিকা ডক্টর গৌরী দে। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। একে কলেজের দেরি হয়ে গেছে, তার ওপর আজ আবার দাড়ি কামাবার সময়টাও পায়নি অঙ্কুশ। টেবিলের ওপর রাখা তার ছোট্ট বেলজিয়াম গ্লাসের বাহারি আয়নাটার সামনে বসে নিজের মুখটা দেখে অঙ্কুশ নিজের মনেই বলে ওঠে, যত দেরি হোক না, দাড়ি না কামিয়ে যাওয়া যাবে না। রেজারটা টানতে গিয়ে হাতের ধাক্কায় তার অমন সাধের আয়নাটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মন খারাপ হয়ে গেল অঙ্কুশের। মাটিতে পড়া আয়নার টুকরোগুলোকে তুলতে তুলতে ভাবল, দূর, কলেজে যাব না। কিন্তু কি করবে সে বাড়িতে বসে? তার চেয়ে ফেরার সময় একটা আয়না কিনে আনলেই হবে। যদি এর জুড়ি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। অঙ্কুশের মনে পড়ল আয়নাটা সে হাতিবাগান থেকে কিনেছিল। স্কটিশ চার্চ কলেজ থেকে হাতিবাগান আর কতটুকু। কলেজ থেকে বেরিয়ে গরু খোঁজার মতো খুঁজতে লাগলো অঙ্কুশ। আশ্চর্য, তারটা যেরকম ছিল সেরকম আয়না তো নেই। কোনোটা খুব ছোট, আবার কোনোটা কিছুই নেই। যে আয়নাগুলো ও দেখলো তার কোনোটা লম্বাটে, আবার কোনোটা গোল, কোনোটা একটু বড়। অঙ্কুশ ঠিক করলো ছুটির দিন সে নিউ মার্কেটে চলে যাবে, ওখানে পেলেও পেতে পারে। এইসব ভাবতে ভাবতে সে বাড়ির পথ ধরল। বিবেকানন্দ রোড ধরে সে মানিকতলার দিকে এগোচ্ছিল। মোড়ের কাছে এসে হঠাৎ চোখে পড়ল ডান দিকে একজন ফেরিওয়ালা কত কি সাজিয়ে বসেছে। শিশি, কৌটো, সোপ কেস, ক্লিপ। থমকে দাঁড়ালো অঙ্কুশ। হঠাৎ তার চোখে পড়ল পেছন দিকে। সেখানে দাঁড় করিয়ে রাখা একটা আয়না। মনে হয় যেন তার আয়নাটাই কেউ চুরি করে এনেছে। আনন্দে নাচতে ইচ্ছে করছিল অঙ্কুশের। এত তাড়াতাড়ি যে ও মনের মতো আয়না পেয়ে যাবে তাও ভাবতেই পারেনি। প্রায় ছুটে গেল অঙ্কুশ। ফেরিওয়ালাকে বলল, দেখি ওই আয়নাটা। ফেরিওয়ালা কি শুনতে পায় না? কালা নাকি? আবার বলল অঙ্কুশ, এই যে শুনছো, এই আরশিটা দাও, আমি কিনবো। লোকটা আরশিটা হাতে নিয়ে ভালো করে দেখে বলল, এটা সেকেন্ড হ্যান্ড। আমি একটা শিশি বোতলওয়ালার কাছ থেকে কিনেছি নিজের জন্য। আপনি বরং নতুন আরশি দেখুন। অঙ্কুশ বলল, আমি ওটাই নেব, আমার পছন্দ হয়েছে। যা দাম নেবে দেব, ওটা আমার চাই। লোকটা অদ্ভুত চোখে তাকালো অঙ্কুশের দিকে। বলল, এ আয়না নেবেন না বাবু, এটা ভুতুড়ে। আমি কাল ভয় পেয়েছি, তাই নিয়ে এসেছি যাবার সময় এখানে ফেলে রেখে চলে যাব বলে। যার ইচ্ছা হয় নেবে, না হয় পড়ে থাকবে। কি বলছো যাতা? ধমকে উঠল অঙ্কুশ। ভুতুড়ে আয়না? আমি ওসব বিশ্বাস করি না, বুঝেছ? এখন বলো কত দাম দিতে হবে। 1 পয়সাও না। লোকটা গম্ভীর হয়ে বলল, ভুতুড়ে আয়নার জন্য পয়সা নিলে আমার ঘাড়ে ভূত চেপে বসবে না? আপনি ওটা নিয়ে যা খুশি করুন। আপনি আয়নাটা নিয়ে চলে যান, আমি কিন্তু আয়নাটা হাত দেব না, তাকাবও না। অঙ্কুশ হাজার পেরাপেরি করা সত্ত্বেও লোকটা 1 পয়সাও নিতে চাইল না। কিন্তু অঙ্কুশের আনন্দ দেখে কে? সে আয়না বাড়িতে এনে ভালো করে মুছে পরিষ্কার করল। মা ডাকলেন, খোকা, জলখাবার ঠান্ডা হয়ে যাচ্ছে যে, আগে খেয়ে যা। অঙ্কুশ বলল, যাই মা। এই বলে
আয়নাটাকে খাটের ওপর রেখে খেতে চলে গেল। খেয়ে এসে খাটের ওপর তাকাতেই দেখলো আয়নাটা ওখানে নেই। আশ্চর্য, কোথায় গেল? ও তো এইমাত্র খাটে রেখে গেল। চোখে পড়ল টেবিলের ওপর। তার পুরনো আয়নাটা ঠিক যেমনভাবে যে জায়গায় ছিল, এটা ঠিক তেমনিভাবেই টেবিলের ওপর সেইভাবে রাখা। কিন্তু রাখলো কে? ও ওর মা ছাড়া তো আর ওখানে কোনো মানুষজন নেই যে ঘরে ঢুকে এসব করবে। আর মা তো সবসময় তার সঙ্গেই ছিল, এ ঘরে তো আসেনি। তবুও একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। মা সব শুনে অবাক হয়ে গেলেন। অঙ্কুশ তখন মনে করতে চেষ্টা করতে লাগলো, তবে কি সে নিজেই রেখে গেছে? হাজারবার মনে করার চেষ্টা করেও তার মনে পড়ল না। এদিকে কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে। আয়নাটার দিকে একবার তাকিয়ে অঙ্কুশ তার ঘরের আলোটা নিভিয়ে বেরিয়ে যায়। কোচিং ক্লাস থেকে ফিরে রাত্রিরে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে অঙ্কুশ আয়নাটার দিকে তাকিয়ে ভাবতে চেষ্টা করছিল। ও আয়নাটাকে টেবিলে কখন রাখলো? কিছুতেই ঘুম আসছিল না। সে ফেরিওয়ালার কথাও ভাবছিল, তবে কি ওর কথাই সত্যি? আয়নাটা কি সত্যিই ভুতুড়ে? নিজের মনে হেসে উঠল অঙ্কুশ। বিড়বিড় করে বলল, শেষ পর্যন্ত আমিও ভূত বিশ্বাস করতে শুরু করলাম নাকি? ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। আর ঠিক সেই সময় আয়নার গায়ে একটা চলন্ত ছবি ফুটে উঠল টেলিভিশনের মতন। অঙ্কুশ প্রথমটা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কে যেন তাকে বিছানা থেকে উঠিয়ে ওই আয়নাটার কাছে টেনে নিয়ে চলল। ও চেয়ারে বসল, চোখ রাখল সামনের আয়নার ওপর। আয়নায় ফুটে উঠল তারই বয়সী এক যুবকের ছবি। একটা আয়নার সামনে দাঁড়িয়ে সে চুল আঁচড়াচ্ছে। চমকে উঠল অঙ্কুশ। এ কি, ওই আয়নাটাই তো আয়না নয়, এটা অথবা ওই একই ধরনের আরেকটা। ছেলেটি চুল আঁচড়ালো, তারপর একটা ছোট্ট টেপ রেকর্ডার পকেটে পুরে নিল। সদর দরজাটা ভেজিয়ে দিল, চাবি দিল না। সদর দরজার কাছে একটু দাঁড়ালো, এদিক ওদিক দেখল, তারপর এগিয়ে চলল ফুটপাত ধরে। যে পকেটে ও টেপ রেকর্ডারটা রেখেছিল সেই বাঁ পকেটে তার বাঁ হাতটা সবসময় ঢোকানোই ছিল। অঙ্কুশ প্রথমটা ভেবেছিল ওটা ওয়াকম্যান, কিন্তু না, ওয়াকম্যান হলে কানে লাগাবার ব্যবস্থা থাকতো, এটাই সেসব আর নেই। তাছাড়া অঙ্কুশ পরিষ্কার দেখছে টেপটার মাথার ওপর ওর 3-4টে নব আছে, যেমন টেপ রেকর্ডার থাকে। ছেলেটা এগিয়ে চলল। খানিক যাবার পর একটা ফাঁকা মাঠ, বড় বড় গাছ রয়েছে। হঠাৎ ওই গাছের পেছন থেকে 4টে যুবক বেরিয়ে এসে ঘিরে ধরল ছেলেটাকে। ওদের একজনের হাতে ছিল ছোরা। সেটা ছেলেটার পেটে ঠেকিয়ে ওরা ঝোপের কাছে নিয়ে গেল। খানিক পরে ছেলেগুলো বেরিয়ে গেল, কিন্তু ছেলেটি বেরোলো না। ছপ করে ছবি চলে গেল। আয়না আবার সেই আগের মতন হয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল অঙ্কুশ। ছবি চলে যেতে মনে হলো যেন এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার জেগে উঠল। সব কেমন গুলিয়ে যাচ্ছে অঙ্কুশের। লোকটা তাহলে ঠিকই বলেছিল তো, এটা তো ভুতুড়ে আয়না। এতক্ষণ যে ওর ঘরে বসেছিল সেটাই ভুলে গিয়েছিল। ওর মনে হচ্ছিল ও বুঝি কোনো সিনেমা হলে বসে ছবি দেখছে। কিন্তু আয়নাটা হঠাৎ আগের মতন হয়ে গেল কেন? আর চুপ করেই যদি যাবে, তবে ছবিই বা দেখালো কেন? এর পেছনে কোনো কারণ আছে নিশ্চয়ই। সেটাই ভাবতে লাগলো অঙ্কুশ। ভাবতে ভাবতে রাত কেটে গেল। পরদিন ও কলেজ থেকে বেরিয়ে বিবেকানন্দ রোড
আর মানিকতলার মোড়ে এসে সেই ফেরিওয়ালাটাকে খুঁজতে লাগলো। কিন্তু কোথায় কে? ওইখানেই একটা লোক বসে স্টেনলেস স্টিলের বাসন বিক্রি করছে। অঙ্কুশ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কাল এখানে একটা লোক প্লাস্টিকের জিনিস বিক্রি করছিল, তুমি দেখেছো? লোকটা অবাক হয়ে বলল, আমি গত 2 বছর ধরে এখানে রোজ সন্ধ্যাবেলায় বসি, কিন্তু প্লাস্টিকের জিনিস বিক্রি করে এমন কাউকে তো দেখিনি। অঙ্কুশ ঘরে ঢুকেই আয়নার দিকে তাকালো। না, কোথাও কোনো ছবি নেই। একটু যেন নিশ্চিন্ত হলো অঙ্কুশ। যাক, তাহলে বোধহয় সে সারা রাত ধরে স্বপ্নই দেখেছিল। রাতের খাবার খেয়ে বই নিয়ে বসলো। গত 24 ঘন্টায় তার এক লাইনও পড়া হয়নি। বই নিয়ে বসলে কি হবে? বারবার চোখ চলে যাচ্ছে আয়নার দিকে। ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। অঙ্কুশ বই বন্ধ করলো, হাই তুলে আড়মোড়া ভাঙল। চেয়ার ছেড়ে বিছানায় শোবার জন্য উঠতে গেল, ওঠা কিন্তু হলো না। আয়নায় ছবি এসেছে, সেই একই ছবি। আজকে ও ভালো করে লক্ষ্য করতে লাগলো। বাড়ি থেকে বেরিয়ে ছেলেটি যেখানে দিয়ে যাচ্ছে সেখানের দোকানগুলো সব বন্ধ, অর্থাৎ দিনটা রবিবার। কিন্তু জায়গাটা কোথায়? দৃশ্যগুলো পরপর ঘটে যাওয়ায় দোকানের ওপর লেখা ঠিকানাগুলো ও পড়তে পারে না। আর একটু সময় চাই ওর। আর একবার লক্ষ্য করলে সে ঠিক জায়গাটার হদিশ পাবে দোকানের ঠিকানা থেকে। কিন্তু ততক্ষণে আয়নায় আবার সাদা হয়ে গেছে। প্রচণ্ড অস্বস্তি আর অশান্তি নিয়ে বিছানায় শুতে গেল অঙ্কুশ। পরদিন দাড়ি কামাবার পর ও ইচ্ছে করেই আয়নাটাকে একটা কাগজ মুড়ে আলমারির মাথার ওপর রেখে দিল। প্রথম দিন আয়নাটা কিভাবে যেন আপনা থেকেই ঠিক জায়গায় বসে গিয়েছিল। ও আরেকবার পরীক্ষা করে দেখতে চায় ওটা সত্যি ছিল না তারই ভুল। অন্য দিনের তুলনায় আজ অঙ্কুশ তাড়াতাড়ি বাড়ি চলে এলো। এসেই লক্ষ্য করলো আয়নাকে ও যেমন রেখে দিয়েছিল ঠিক তেমনিই আছে। তাহলেই সেদিনও নিজেই যাকগে, আর দাঁড়ালো না অঙ্কুশ। জলখাবার খেয়ে কোচিংয়ে চলে গেল। মনটা এমন অস্থির হয়ে আছে যে লেখাপড়ায় মাথায় উঠেছে। স্যার যা বলছেন প্রায় কিছুই মাথায় ঢুকছে না। তবে আজ রাত 12টায় যদি আয়না জাগে তবে ওকে ঠিকানাটা জোগাড় করতেই হবে। কোচিং থেকে বাড়ি ফিরে ঘরের আলো জ্বেলে টেবিলের দিকে তাকাতেই অঙ্কুশের সাহসী মনটা ভয়ে কুঁকড়ে ওঠে। আজ মা মাসিকে দেখতে গেছে। অঙ্কুশ কোচিং যাবার সময় মাকে পৌঁছে দিয়েছিল, এখন কোচিং ফেরত নিয়ে এসেছে। সুতরাং কেউ যে এ কাজ করতে পারে না এ বিষয়ে ও নিশ্চিত। বুকের মধ্যে তোলপাড় করছে অঙ্কুশের। এমন একটা অবিশ্বাস্য ব্যাপার ও কাউকে বলতেও পারছে না। মাকে বললে মা বলবে এক্ষুনি ওটা ডাস্টবিনে ফেলে দে। কিন্তু না, ও ফেলবে না, ও এর শেষ দেখতে চায়। ঠিক 12টা। আয়নায় ছবি এলো। হ্যাঁ, তককে তককে ছিল অঙ্কুশ। 1 সেকেন্ডের মধ্যে পড়ে ফেলল সহদেব পাড়া। কলকাতা, কালকাতা 2 বলেই মনে হলো। কিন্তু ওটা কি? ছবি শেষ হওয়ার পর একটা খবরের কাগজের কাটিং দেখা গেল আয়নায়। তাতে লেখা, সহদেব পাড়ার ছাত্র অর্ণব রায়কে কে বা কারা হত্যা করেছে পুলিশ অনুসন্ধান করছে, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অর্ণব রায়, তাহলে ছেলেটির নাম অর্ণব। প্রচণ্ড অস্থির মন নিয়ে অঙ্কুশ আয়নার সামনে দাঁড়িয়ে অনুমান করে বলল, অর্ণব, আমি তোমার বন্ধু। আমি জানি তুমি আমার সাহায্য চাইছো খুনিদের ধরিয়ে দেবার জন্য। আমি করব, কথা দিচ্ছি। তুমি শুধু আমাকে সাহায্য করো, পথ দেখাও। মাঝরাতে প্রচণ্ড অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে দেখলো রাত 2টো। অঙ্কুশ লক্ষ্য করল তার ঠিক সামনে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি।
অঙ্কুশ ধড়ফড় করে উঠে আলো জ্বালতে গেল। ছায়ামূর্তি ফিস ফিস করে বলে ওঠে, আমি অর্ণব, আমাকে তুমি ডেকেছিলে তাই এসেছি। আলো জ্বাললে আমাদের দেখা যায় না। তুমি সাহসী, ভয় পেও না। আমি জানি তুমি আমাকে মুক্তি দিতেই পারবে। অঙ্কুশ, আমার আয়না তোমাকে সব দেখিয়েছে। আমি তো রক্ত মাংসের মানুষ নই, তাই তোমার সাহায্য চাই। তুমি আমার খুনের প্রতিশোধ নাও। কি করে নেব? আমি অনেকটা কাজ করে রেখেছি, শেষটা তোমাকে করতে হবে, আর তুমি তা পারবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তুমি তো আমাকে চেনো না, কি করে বিশ্বাস করলে? এই আয়নার মধ্যে আমি আমার সব ঘটনা দেখাতে পারিনি। যেটুকু দেখিয়েছি তা দেখি যারা যারা এই আয়না কিনেছিল তারা হয় ফেলে দিয়েছে, নয়তো কাগজওয়ালাদের বিক্রি করে দিয়েছে। একমাত্র তুমি ব্যতিক্রম। আমার সময় খুব কম, খুব সংক্ষেপে তোমাকে বলি শোনো। টালাপাড় পেরিয়ে যেখানে মালগাড়ির স্টান্টিং হয় তার উল্টো দিকে সহদেব পাড়া। আমরা মাত্র 1 মাস ওখানে বাড়ি ভাড়া নিয়ে গিয়েছিলাম। বন্ধুদের সঙ্গে নাইট শোতে সিনেমা দেখে ফিরতে আমার প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। হঠাৎ পাড়ার কাছাকাছি মাঠের কাছে আসতে দেখলাম আমাদের পাড়ার বিখ্যাত 4 গুন্ডা একটা ছেলেকে ছুরি মারল। ছেলেটি সঙ্গে সঙ্গে পড়ে গেল। আমি এত হতভম্ব হয়ে গিয়েছিলাম যে পালাতে সময় পাইনি। ওরা তখনই আমাকে মেরে ফেলতো, পারল না। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। সেই ফাঁকে আমি বড় একটা বটগাছের আড়ালে লুকিয়ে পড়লাম। গাছের দুটো শাখার ভেতরে একটা ছোট্ট গর্ত ছিল। ভয় হচ্ছিল, অন্ধকারে না সাপ খোপ বেরোয়। ওরা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারল না, কারণ একটু দূরে লাশটা পড়েছিল তো। আমি বেঁচে গেলাম, কিন্তু তারপর থেকে ওরা আমাকে ফলো করতে লাগলো। আমি বুদ্ধি করে একটা ছোট্ট টেপ সবসময় অন করে রাস্তায় বেরোতাম। একদিন আমার উদ্দেশ্য সফল হলো। আমার টেপটা আমার প্যান্টের বাঁ পকেটে বাঁ হাতে দিয়ে ধরে রাখতাম, যাতে সুযোগ বুঝে চালিয়ে দিতে পারি। আমি জানতাম ওরা আমাকে শাসাবে, আর আমি তাই সেটা টেপ করব বলে অপেক্ষা করে থাকতাম। সেদিন দিনের বেলা কলেজে যাব বলে বেরিয়েছি। ওরা 4 জন, মন্টু, ঘোতন, সানি, বাপি, আমাকে ঘিরে নিয়ে চলল। চাপা গলায় ওরা বলল, সানি, বাপি, ঘোতন, মন্টুকে নিশ্চয়ই চিনিস। যা দেখেছিস ভুলে যা, কাউকে বললে খতম করে দেব। টেপের সাউন্ডটা বাড়িয়ে বললাম, একটা নিরীহ লোককে আপনারা মেরে ফেললেন, ফুটন্ত তেলে যেন জল পড়ল। ওরা বলে ওঠে, হ্যাঁ আমরা মেরেছি, বেশি কথা বললে তুইও খতম হয়ে যাবি। হয়তো দিনের বেলা অনেক লোকজন ছিল বলে ওরা তখন আমায় ছেড়ে দিল, কিন্তু আমি জানি আমি বেঁচে থাকলে ওদের বিপদ। ওরা আমাকে মারবেই, তাই ঠিক করলাম টেপটা থানায় জমা দিয়ে দেব। এমন আমার ভাগ্য, থানায় গিয়ে শুনলাম বড়বাবু আসতে রাত হবে। কি একটা কাজে বেরিয়েছি। থানা থেকে বেরিয়ে বাড়ির পথ ধরেছি, তখন সন্ধ্যা প্রায় 7টা। কিন্তু সেই একই জায়গায় ওরা আমাকে ঘিরে ফেলল। বলল, থানায় গিয়েছিলি কেন? তোর বড্ড সাহস দেখছি, মরতে তো তোকে হবেই। আমি বুঝলাম আর আমার রেহাই নেই। সেই গাছের কোটরের মধ্যে সবার অলক্ষ্যে টেপটা ফেলে দিলাম, আর সঙ্গে সঙ্গে ওদের বড় ছোড়াটা আমার পেটে ঢুকে গেল। কতক্ষণ পরে জানি না, আমি বুঝতে পারলাম আমি মরে গেছি। দেখলাম আমার রক্তাক্ত শরীরটা পড়ে আছে মাটিতে। এত বড় অন্যায়, এদের জন্য নিরীহ মানুষ এভাবে প্রাণ দেবে? দেখলাম কোটরের মধ্যে আমার রাখা ক্যাসেটটা এমনভাবে আছে যে কেউ না জানলে সন্ধান পাবে না। বাড়িতে গেলাম হাওয়ায় ভাসতে ভাসতে। আমার যে আয়নাটা খুব প্রিয় সেটাই এখন তোমার কাছে রয়েছে। এই আয়নাটা সামনে গিয়ে দাঁড়ালাম।
নিজেকে ওর মধ্যে দেখতে চেষ্টা করলাম, দেখতে পেলাম না। কিন্তু আয়নার ভেতর থেকে কে যেন বলে উঠল, আমি তোমার বহুকালের সাথী, আমি তোমার খুনিদের শাস্তি দেব। একটা আয়না কিভাবে কথা বলল, কিভাবে প্রতিশোধ নেবে, কিছুই বুঝতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে কেউ আমাকে আদেশ করলেন, ফিরে যাও। আমি বললাম, না, প্রতিশোধ না নিয়ে আমি যাব না। সেই গম্ভীর কণ্ঠ বলে উঠল, প্রতিশোধ নেবার মতো তো কোনো ক্ষমতাই তোমার নেই। তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কেউ এগিয়ে আসে, আর ততদিন তুমি নরক যন্ত্রণা ভোগ করবে। তার চেয়ে ভুলে যাও, ফিরে এসো, নতুন করে জন্ম নাও। আমি দৃঢ়স্বরে বললাম, ওই 4 শয়তানকে শেষ করতে না পারলে কত লোকের ওরা সর্বনাশ করবে। মার কোল থেকে ছেলে যাবে, স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে যাবে, কত নিরীহ মানুষ অকালে প্রাণ হারাবে। ওদের বিনাশ চাই। তিনি নরম স্বরে বললেন, তোমার এই সৎ ইচ্ছার জন্য আমি তোমার সহায়তা করব। অঙ্কুশ বলল, ওটা কার কণ্ঠস্বর ছিল? অর্ণব বলল, আমার ধারণা যিনি সর্বশক্তিমান, প্রাণ দেওয়া নেওয়া যার ইচ্ছার ওপর নির্ভর করে তিনি। এরপর একটু থেমে অর্ণব বলল, শোনো অঙ্কুশ, তুমি টেপটা কাল বার করবে, ওটা নিয়ে সোজা আমাদের বাড়ি যাবে। আমার মায়ের হাতে ওটা দিয়ে বলবে, অর্ণব বলেছিল ওর যদি মৃত্যু হয় তাহলে ওর মা যেন নিজে হাতে টেপটা থানায় বড়বাবুর হাতে দেন। শোনো অঙ্কুশ, তুমি তোমার পরিচয় দেবে না, নিজে কিছু করবেও না। আমি চাই না তুমিও ওদের নজরে পড়ে অকালে প্রাণ হারাও আমার মতো। শুধু এই উপকারটুকু করো বন্ধু। আমি বহুদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। অঙ্কুশ বলল, আমি নিশ্চয়ই তোমার জন্য এটুকু করব বন্ধু। তুমি তোমার বাড়ির ঠিকানাটা দাও। আর একটা কথা, তুমি মুক্তি পেয়েছো কিনা জানবো কি করে? অর্ণব বলল, মুক্তি পেয়ে গেলে আমি আর তোমার কাছে আসতে পারবো না। তবে এই আয়নার মধ্যে এখন আমি আছি। এই আয়নাটা যেদিন ভেঙে যাবে জানবে সেদিন আমি মুক্তি পেয়েছি। দুদিন পরে খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় করে একটা খবর ছাপা হলো, ছাত্র অর্ণব রায়ের হত্যাকারী 4 অপরাধী গ্রেপ্তার। তারা শুধু অর্ণব নয়, আরও বহু খুন এবং অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। পুলিশ অনেক চেষ্টা করেও সাক্ষ্য প্রমাণের অভাবে এদের ধরতে পারেনি। অভিনব এবং অত্যাশ্চর্য ব্যাপার হলো, একটা টেপ রেকর্ডে তাদের 4 জনের কণ্ঠস্বর এবং নাম রেকর্ড করা হয়েছে। এরা যে অর্ণব রায়কে খুন করছে এমন কথাও রেকর্ড করা হয়েছে। এই 4 খুনি পুলিশের কাছে নিজেদের দোষ স্বীকার করে। পুলিশ কমিশনার মিস্টার রহমান বলেছেন, তার দীর্ঘ চাকরি জীবনে এমন ঘটনা বিরল। অর্ণব রায়ের মা ছেলের এই টেপটি থানায় জমা দেন, কিন্তু এর বেশি কিছু তিনি যে জানেন না তাও জানান। অপরাধীরাও এই বিষয়ে কিছু তথ্য দিতে পারেনি। ডিটেকটিভ ডিপার্টমেন্টের মনীষ চক্রবর্তী ধারণা, অর্ণব ব্যাপারটা জানতে পেরেছিল, কোনো খুন হতে দেখেছিল বলে খুন হবার সময় নিজের জীবন বিপন্ন করেও টেপ চালু রেখেছিল। টেপটি একটা অজানা লোক এসে ওর মায়ের হাতে দিয়ে যায়, কিন্তু সে তার পরিচয় গোপন রাখে। অর্ণব রায়ের সাহস এবং বুদ্ধির প্রশংসা করে মিস্টার রহমান বলেন, সমাজবিরোধীদের বিরুদ্ধে আজকের যুবকদের এগিয়ে আসতে হবে, অবশ্যই নিজের জীবন বিপন্ন করে নয়। প্রয়োজন হলে পুলিশ সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কাগজটা পড়ে একগাল হেসে অঙ্কুশ আয়নার দিকে তাকিয়ে বলল, সাবাস অর্ণব, তোমায় সেলাম। করকর করাত করে শব্দ হলো, আয়নাটা চুরচুর করে ভেঙে গেল। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে কিন্তু।